আসতেছে দরকার দেখতেছি। আচ্ছা আমি শুরু করব, বসো। সুপ্রিয় শিক্ষার্থীরা এবং যারা আমাকে দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম, শুভেচ্ছা জানাচ্ছি। আবারও আমি পদার্থবিজ্ঞান নিয়ে লাইভ ক্লাসে আসলাম। আশা করি সবাই ভালো আছো এবং এই লাইভ ক্লাসগুলা তোমাদের নিশ্চয়ই অনেক উপকার করতেছে। আমার ধারণা যে এতে তোমরা বেশ কিছুটা উপকৃত হচ্ছ। যারা দেখতেছো তারা তো অনেক উপকৃত হচ্ছ, যারা দেখতে পারতেছে না এই মুহূর্তে বা এখনো জানে না তারাও পরবর্তীতে এই লাইভ ক্লাসগুলো এই গ্রুপে এসে দেখে নিতে পারবে। এই যে পড়াগুলো হয়ে যাচ্ছে সেই পড়াগুলো তারা পরেও দেখতে পারবে। হ্যাঁ, আর যারা দেখতেছো তারা তো বারবারও দেখতে পারবা। বাসায় সময় নষ্ট না করে লেখাপড়া করতে থাকো। তো আমি আজকে যেই টপিকসটা, যেই সাবজেক্টটা নিচ্ছি সেটা হচ্ছে পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায় চলতরিৎ। চলতরিৎ থেকে আমি আমার পড়া করব। এর আগে আমি জ্যামিতিক আলোক বিজ্ঞানে পড়িয়েছিলাম কিছু অংশ। তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে তাহলে তোমরা কমেন্টসে লিখবা, তাহলে পরবর্তী ক্লাসে সেই কোশ্চেনের উত্তর দেব। আর আমার ধারণা তোমাদের চলতরিৎ অংশেও কিছু সমস্যা রয়ে গেছে, সেজন্য আমি চলতরিৎ অংশে ওহমের সূত্র থেকে শুরু করব। চলতরিৎ অংশে আমরা ওহমের সূত্র থেকে শুরু করি। এই অংশেও তোমাদের অনেক সমস্যা আছে আমার মনে হচ্ছে। তো সেই জন্য বিদ্যুতের এই ব্যাপারটা, তো আমরা এখন বোর্ডে চলে যাই। হ্যাঁ, আর গতদিন অনেকে রেসপন্স করছো যে অঙ্কটা করার চেষ্টা করছো, সবার অঙ্কটা হয় নাই, তবে মোটামুটি কাছাকাছি গেছে। যাই হোক, এখন আমরা চলে আসি ওহমের সূত্র। তোমরা বিভব, তড়িৎ প্রবাহ, রোধ এই জিনিসগুলো সম্পর্কে ভালো জানো। তোমরা বিভব, রোধ এগুলা সম্পর্কে ভালো জানো। এখানে দেখা যাচ্ছে যে এটা একটা রোধের ছবি। তো এই রোধ, এটা একটা বিন্দু এ, রোধের দুই প্রান্তে দুইটা বিন্দু কোনো একটা ব্যাটারি বা তড়িৎ উৎসের সাথে যুক্ত আছে এবং এই দুই প্রান্তের বিভব পার্থক্য হচ্ছে, এখানে আমরা লিখছি এ প্রান্তের বিভব পার্থক্য ভি এ আর বি প্রান্তের বিভব পার্থক্য ভিবি, এবং আমরা ধরে নিছি যে ভি এ বিভব পার্থক্যটা বি বিন্দুর বি বিন্দুর বি বিন্দুর বিভব পার্থক্য থেকে বেশি। এ বিন্দুর বিভব পার্থক্য বি বিন্দুর বিভব পার্থক্য থেকে বেশি। তোমরা জানো যে বিদ্যুৎ প্রবাহ হতে হলে অবশ্যই বিভব পার্থক্যের প্রয়োজন। বিভব পার্থক্য না থাকলে তড়িৎ প্রবাহিত হবে না। আর এখানেই ওহম একটা সূত্র দিয়েছিল, সেটা হচ্ছে ওহমের সূত্র। ওহমের সূত্র উনি বলেছে যে নির্দিষ্ট তাপমাত্রায় কোনো পরিবাহীর মধ্য দিয়ে যে তড়িৎ প্রবাহিত হয় তা পরিবাহকের দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। আবার বলি, নির্দিষ্ট তাপমাত্রায় কোনো পরিবাহকের মধ্য দিয়ে যে তড়িৎ প্রবাহিত হয় তা পরিবাহকের দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। আমরা যদি এটা গাণিতিকভাবে লিখতে চাই, গাণিতিকভাবে আই সমানুপাতিক ভি এ মাইনাস ভিবি।
আই হচ্ছে তড়িৎ প্রবাহ, আর এ ও বি বিন্দুর বিভব পার্থক্যের সমানুপাতিক হবে আই। অর্থাৎ বিভব পার্থক্য যত বেশি হবে তড়িৎ প্রবাহ তত বেশি হবে। এখানে তাপমাত্রা স্থিরের কথা বলা হয়েছে কেন? কারণ তাপমাত্রা উপর পরিবাহকের রোধ তাপমাত্রার উপর নির্ভরশীল, সেটা তোমরা জানো। তাপমাত্রার উপর পরিবাহকের রোধ নির্ভর করে। যেহেতু তাপমাত্রার উপর রোধ নির্ভর করে, সেজন্য তাপমাত্রা স্থির থাকলে এই সূত্রটা কার্যকর। এইটাকে আমরা সংক্ষেপে এইভাবে লিখতে পারি, আই সমানুপাতিক ভি। এইভাবে আমরা লিখতে পারি আই সমানুপাতিক ভি। এই দুইটার পরিবর্তে আমরা সরাসরি ভি লিখতে পারি। এবং তোমরা জানো যে এইখানে সমানুপাতিক চিহ্ন উঠাই দিলে একটা ধ্রুবক আসবে। এই ধ্রুবকটা হচ্ছে জি। জি হচ্ছে তড়িৎ পরিবাহিতা। জি হচ্ছে তড়িৎ পরিবাহিতা। তড়িৎ পরিবাহিতার সংজ্ঞা কি হবে? পরিবাহকের যে ধর্মের জন্য তার মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হয়। পরিবাহকের যে ধর্মের জন্য তার মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হয় তাকে তড়িৎ পরিবাহিতা বলে। আবার আমরা রোধের সূত্র থেকে জানি আর হচ্ছে রোধ, আর হচ্ছে পরিবাহকের রোধ। অর্থাৎ যে ধর্মের কারণে পরিবাহকের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহে বাধা পায় তাকে রোধ বলে। তার মানে হচ্ছে জি এবং আর বিপরীত। এই বিপরীত কথাটা যদি আমরা লিখি তাহলে আমরা এখান থেকে পাবো ভি বাই আর। অর্থাৎ আমরা লিখতে পারি ভি ইজ ইকুয়াল টু আই আর। ভি ইজ ইকুয়াল টু আই আর। ঠিক আছে, এই হচ্ছে তোমার গাণিতিক ব্যাখ্যা ওহমের সূত্রের সাহায্যে। ওহমের সূত্রের গাণিতিক ব্যাখ্যা ভি সমান আই আর। এটা আমরা যদি লেখচিত্রে দেখাই, এটাকে যদি আমরা লেখচিত্রে দেখাই তাহলে দেখো, যদি আমার এদিকে ভি আর এদিকে আই হয় তাহলে এই রকম লেখচিত্রটা হবে। ওয়াই অক্ষে ভি আর এক্স অক্ষে আই। তাহলে কিন্তু এটা একটা মূল বিন্দুগামী সরল রেখা হবে এবং এই রেখার ঢাল কি হবে? একই রকম ভাবে আমরা যদি এইদিকে ভি আর এইদিকে আই আঁকি, অর্থাৎ চেঞ্জ করে দিই, ওয়াই অক্ষে আমরা আই দেব আর এক্স অক্ষে আমরা ভি দেব, তাহলেও কিন্তু এটা মূল বিন্দুগামী সরল রেখা হবে। কিন্তু এই ঢালটা হবে এইখানে tan থিটা হবে আর, আর এইখানে tan থিটা হবে কি হবে? এটা হবে কিন্তু জি। তাহলে ওহমের সূত্রটা, এটার বিবৃতি এবং ব্যাখ্যা তোমরা সহজেই বুঝতে পারছো। এই সূত্রটাকে এখন আমরা একটা সরল বর্তনীতে ব্যবহার করব। এই সূত্রটাকে আমরা এখন একটা সরল বর্তনীতে ব্যবহার করব। একটা বর্তনী তৈরি করতে গেলে যা যা লাগে সেটা তোমরা জানো। আমরা এখন এটা একটু মুছে ফেলি। সরল বর্তনীতে ওহমের সূত্র প্রয়োগ। সরল বর্তনীতে ওহমের সূত্র প্রয়োগ। তো সরল বর্তনী যদি আমরা একটা দেখাই, একটা সরল বর্তনীতে কি লাগবে? একটা চাবি লাগবে, একটা তড়িৎ কোষ বা ব্যাটারি লাগবে, আর একটা অন্তত রোধ লাগবে। তাহলে এখান থেকে আমরা একটা সরল বর্তনী ছবি আঁকি।
এইখানে আমরা একটা ব্যাটারি দিয়ে দিব, একটা চাবি দিয়ে দিলাম, আর এটা হচ্ছে ই একটা ব্যাটারি প্লাস মাইনাস, আর এটা হচ্ছে একটা চাবি কে, একটা কোষ থাকলো আর একটা বাহিরে একটা রোধ থাকলো। তড়িৎ কোষের তোমরা জানো যে তড়িৎ চালক শক্তি, তড়িৎ চালক শক্তি এটা কি জিনিস? এই তড়িৎ চালক শক্তির সংজ্ঞাটা যদি আমরা বইয়ের ভাষায় বলি যে 1 কুলম্ব ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের এক বিন্দু থেকে সম্পূর্ণ বর্তনী ঘুরিয়ে পুনরায় ওই বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ করতে হয় তাকে তড়িৎ চালক শক্তি বলে। এটা হলো বইয়ের সংজ্ঞা। অর্থাৎ ধরো তড়িৎ ব্যাটারির দুই প্রান্তের আমরা নাম দিলাম MN, যে ব্যাটারিটা আছে, কোষটা আছে, তার প্রান্ত দুইটার নাম দিলাম আমরা M ধনাত্মক আর N ঋণাত্মক প্রান্ত। অর্থাৎ M থেকে 1 কুলম্ব ধনাত্মক আধান যদি AB হয়ে আবার M এ ফিরে আসে, তাহলে যে পরিমাণ কাজ করতে হয় ওই পরিমাণ কাজকে এই কোষের তড়িৎ চালক শক্তি বলে। অন্যভাবে যদি আমরা বলি, একটা বর্তনীর বাইরে একটা কোষের যে শক্তি থাকে সেই শক্তিটাই হচ্ছে তড়িৎ চালক শক্তি। কোষ যে কাজ করার সামর্থ্য রাখে সেটাই হচ্ছে তড়িৎ চালক শক্তি। এই কোষ মূলত বিভব পার্থক্য সৃষ্টি করে এবং চার্জ সরবরাহ করে। এখন কোষ, এটা বিভব পার্থক্য হলো কাজ, বিভব বা বিভব পার্থক্য হচ্ছে কাজ। তাহলে কোষকে এখানে কি করতে হয়? কাজ করতে হয়। তাহলে কোষ যে কাজটা করবে তার যে চার্জটা অতিক্রম করতে তার দুইটা বাধা আছে। একটা বাধা হলো যে এই যে রোধ, বাহ্যিক রোধ, এই রোধটাকে অতিক্রম করতে তার একটা কাজ করতে হবে। এই রোধের যে বিভব পার্থক্য সেটা অতিক্রম করতে তার শক্তি ব্যয় হবে। আরেকটা হচ্ছে তার নিজস্ব অভ্যন্তরীণ রোধ। এইখানে একটা অভ্যন্তরীণ রোধ আছে, ব্যাটারির নিজস্ব একটা রোধ আছে, যেটা ব্যাটারি বা কোষের প্রতিটা কোষেরই নিজস্ব একটা রোধ থাকে। বাধা অতিক্রম, ওই বাধাটাকেও কিন্তু অতিক্রম করতে হয়, যদিও ওইটার পরিমাণ সামান্য থাকে, তো ওইটাও আমাদের অনেক সময় হিসাবে আনতে হবে। তাহলে আভ্যন্তরীণ রোধের বিষয়টা, এটাকে বলা হয় আভ্যন্তরীণ রোধ। তো আভ্যন্তরীণ রোধ কাকে বলে? কোষের এক প্রান্ত থেকে অপর প্রান্তে তড়িৎ সরবরাহ করতে যে বাধা সৃষ্টি হয় তাকে আভ্যন্তরীণ রোধ বলে। এটাকে আমরা r দিলাম। তাহলে এই যে তোমার এই কোষটা তড়িৎ শক্তি সরবরাহ করতে গেলে তার দুইটা বাধা এখানে পাচ্ছে। বিদ্যুৎ সরবরাহে তার দুইটা বাধা, একটা ক্যাপিটাল R এর বাধা, এখানে তাকে একটা কাজ করতে হবে, আর একটা স্মল r এর বাধা, এইখানে একটা কাজ করতে হবে। তাহলে এই দুইটা আলাদা আলাদা ভাগে ভাগ হয়ে গেল। V প্লাস V প্রাইম, V হচ্ছে, আমরা যদি লিখি এইভাবে, এটা হচ্ছে AB অংশকে অতিক্রম করতে আর এটাকে MN অংশকে অতিক্রম করতে কাজে লাগে। তাহলে AB অংশকে অতিক্রম করার জন্য যদি আমরা ওহমের সূত্র প্রয়োগ করি, তাহলে I, বর্তনীর তড়িৎ প্রবাহ যদি আমরা I ধরি, বর্তনীর তড়িৎ প্রবাহ হচ্ছে I, তাহলে এই আইটাই সম্পূর্ণ পথ ঘুরে ঘুরে আবার আসবে, এদিকেও আসবে, আর এখানে হচ্ছে স্মল r, এটাও ওহমের সূত্র প্রয়োগ করলাম, এখানেও ওহমের সূত্র প্রয়োগ করলাম। এটা বাহ্যিক রোধের জন্য, এটা আভ্যন্তরীণ রোধের জন্য, কিন্তু উভয় ক্ষেত্রেই তড়িৎ প্রবাহ হচ্ছে I। তাহলে I যদি আমরা কমন নেই, r প্লাস স্মল r, তাহলে
এখান থেকে আমরা কি করতে পারি, একটা কোষ ব্যাটারি মানে কোষ সমেত বর্তনী, একটা কোষ সমেত বর্তনীর জন্য তড়িৎ প্রবাহের রাশিমালাটা আমরা এখান থেকে বের করতে পারি। এটা হচ্ছে E/R প্লাস স্মল r। তাহলে এইটা হচ্ছে একটা সরল বর্তনীতে তড়িৎ প্রবাহের রাশিমালা বা তড়িৎ প্রবাহ নির্ণয়ের সূত্র। তাহলে তড়িৎ প্রবাহ জানতে গেলে আমাকে কি কি জানতে হবে? কোষের মান জানতে হবে, কোষের কত ভোল্ট দেওয়া আছে, বাহ্যিক রোধ কত আছে সেটা জানতে হবে, এবং অভ্যন্তরীণ রোধ কত আছে সেটাও জানতে হবে। অভ্যন্তরীণ রোধ অনেক সময় নাও দেওয়া থাকতে পারে। অভ্যন্তরীণ রোধের কোনো কথা যদি বলা না থাকে সেক্ষেত্রে আমরা তাকে জিরো ধরে কাজ করব। অভ্যন্তরীণ রোধের কথা না থাকলে আমরা তাকে জিরো ধরব, আর মান দেওয়া থাকলে সেই মান আমরা এখানে বসাবো। ঠিক আছে? অথবা এই একই সমীকরণ থেকে, এটার একটা নাম্বার দিয়ে বলি, এই সমীকরণ থেকে আমরা যদি তড়িৎ প্রবাহ দেওয়া থাকে, রোধ দেওয়া থাকে, তাহলে আমরা তড়িৎচালক শক্তি বের করতে পারি। অর্থাৎ যে কোনো দুইটা বা তিনটার মান দেওয়া থাকলে অপরটার মান আমরা বের করতে পারি। প্রবাহ এবং তড়িৎচালক শক্তির মান দেওয়া থাকলে রোধের মান বের করতে পারি। তাহলে এখন আমরা আরেকটু জটিলের দিকে আগাই। বর্তনীটা সরল না হয়ে যদি আমার একটা রোধের জায়গায় রোধের মান যদি আর একটু বেড়ে যায়, আরেকটা রোধ থাকে, দুইটা রোধ থাকে, তাহলে কি হবে? তাহলে এই ছবিটাকেই আমরা আরেকটু এক্সটেনশন করি। এই রোধের জায়গায়, এটা 1 নম্বর ছবি, এটা 1 নং চিত্র। এই রোধে আমরা আরেকটা রোধ প্রবেশ করাবো, তাহলে এটার কি অবস্থা হবে? তাহলে দেখো, সেই ছবিটা যদি আমরা আঁকি, এইখানে তাহলে এখন আমরা কি করলাম? দুইটা রোধ দিয়ে দিলাম, R1 এবং R2, দুইটা রোধ কি অবস্থায় আছে, কি ধরনের সংযোগে আছে? দুইটা রোধই শ্রেণী সমবায়ে আছে। R1 এবং R2 রোধ দুটো শ্রেণী সমবায়ে আছে, যেহেতু তারা পরপর যুক্ত আছে। তাহলে শ্রেণী সমবায়ে যদি থাকে, তাহলে আমার এই সমীকরণটার কি হবে? এই সমীকরণে সবই ঠিক থাকবে, শুধু এইখানে RS হবে, অর্থাৎ তুল্য রোধের ব্যাপারটা চলে আসবে। নিশ্চয়ই তুল্য রোধ তোমরা জানো যে RS এখানে কি হবে? তুল্য রোধ RS হচ্ছে R1 প্লাস R2, এটা হবে তুল্য রোধ। সেক্ষেত্রে এটা হবে, পরবর্তী সমীকরণ নাম দিলাম 2। এবার যদি, তাহলে তোমাকে এই ক্ষেত্রে কি করতে হবে? আলাদাভাবে তুল্য রোধের মান জেনে নিতে হবে, পৃথকভাবে তুল্য রোধের মান কি করতে হবে? জেনে নিতে হবে তোমাকে। R1 এবং R2 মান এখান থেকে জানতে হবে। অনেক সময় অঙ্কে I দেওয়া থাকে, ইও দেওয়া থাকে, আরও দেওয়া থাকে। RS এর ক্ষেত্রে যে কোনো একটা দিয়ে অপরটার মান বের করতে বলে, তাও কিন্তু এই সূত্রের মাধ্যমেই তুমি কিন্তু এটা করতে পারো। যে দুইটা রোধ আছে, একটা রোধের মান দিল, বাকি সবগুলা ডাটাই দেওয়া থাকলো, তোমাকে অপর রোধের মান কত হবে জানতে চাচ্ছে, তাহলেও কিন্তু একই সমীকরণের মাধ্যমে করতে পারো। এবার আমরা
ছবি, এটা এখন 2 নং ছবি দিলাম। আর আরেকটা ছবি আঁকি, রোধ দুটো যদি সমান্তরালে থাকে তাহলে কি হবে? তাহলে এইখানে আমরা দুইটা রোধ দিলাম, R1 এবং R2, কিন্তু এই দুইটা রোধ আর আগের মতো নাই। এখন কিভাবে চলে আসছে দেখো, আগের রোধগুলো পরপর যুক্ত ছিল, অর্থাৎ রোধের এক প্রান্ত আসছে ব্যাট কোষে, অপর প্রান্ত চলে গেছে রোধে। এই রোধের এক প্রান্ত আসছে রোধের, অপর প্রান্ত চলে গেছে কোষ চাবিতে। তাহলে ভিন্ন ভিন্ন সংযোগ, যার কারণে ওটা ছিল শ্রেণী সমবায়। কিন্তু এখন যেটা হবে যে এখন চলে আসছে এই দুটোটা রোধেরই কমন একটা প্রান্ত চলে আসছে ব্যাটারির এক প্রান্তে, আবার অপর প্রান্ত চলে আসছে অপর কমন একটা প্রান্তে। তাহলে এটা চাবি ধরলাম। তাহলে দুইটা কমন প্রান্ত থাকাতে, যেহেতু তাদের কমন প্রান্ত বা মানে সাধারণ বিন্দু উভয় দিকেই আছে, উভয় দিকেই থাকার কারণে তারা হয়ে গেছে সমান্তরাল সমবায়। সমান্তরাল সমবায়। তাহলে এই সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে তড়িৎ প্রবাহ কি হবে? এই তড়িৎ প্রবাহটা, মূল তড়িৎ প্রবাহ হচ্ছে I, কিন্তু উভয়ের ক্ষেত্রে বিভব পার্থক্য সেম, ফলে তড়িৎ প্রবাহ এখানে ভাগ হয়ে যাবে। এখানে কিন্তু তড়িৎ প্রবাহ ভাগ হয়ে যাবে, এবং এই I সমান I1 প্লাস I2, তড়িৎ প্রবাহ কিন্তু ডিস্ট্রিবিউট হয়ে যাবে। কিন্তু যেহেতু তারা সমান্তরাল সমবায় আছে, তাদের ক্ষেত্রে তোমার বিভব পার্থক্য একই থাকবে। উভয় রোধের ক্ষেত্রে বিভব পার্থক্য একই থাকবে। এখানে আরেকটা কথা বলে রাখি যে তোমার ওই যে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে কারেন্ট কিন্তু একই থাকে। শ্রেণী সমবায়ে কারেন্ট একই থাকে, কিন্তু বিভব পার্থক্য চেঞ্জ হয়ে যায়। আমি ওখানে ছবিতে লিখে দিই, তাহলে আর একটু বুঝতে সহজ হবে। এটার বিভব হবে V1 এই দুই প্রান্তের, আর এটার বিভব হবে V2 এই দুই প্রান্তের। ঠিক আছে, কিন্তু প্রবাহ ঠিক থাকবে। প্রবাহ কিন্তু শ্রেণী সমবায়ের ক্ষেত্রে একই থাকে। ঠিক আছে, প্রবাহ কিন্তু শ্রেণী সমবায়ের ক্ষেত্রে একই থাকে। আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে কারেন্টের মূল মানটা কি হবে? এবার আসছে, এটা হলো 3 নং ছবি আর কি, 3 নং চিত্র। হ্যাঁ, তাহলে এই ক্ষেত্রে তড়িৎ প্রবাহের অবস্থাটা কি হবে? তাহলে তড়িৎ প্রবাহের সমীকরণ হবে E বাই, এখানে যেহেতু সমান্তরালে আছে, RP প্লাস স্পোলার। এটা হলো 3 নং চিত্রের জন্য 3 নং সমীকরণ। এই RP এর মান কত হবে? এটা তোমরা জানো যে সমান্তরাল সমবায় যেহেতু আছে, তাহলে RP এর মান সমান্তরালের সূত্র থেকে বের করে আনতে হবে, এখান থেকে যা হয়। ঠিক আছে, এটা তোমরা জানো যে এটা R1 R2 R1 প্লাস R2, তাই না? তাহলে RP এর মান হবে R1 R2 R1 প্লাস R2, এইভাবে। তাহলে এই যে RP এর মান তোমাকে সমান্তরাল সমবায়ের সূত্র থেকে বের করে আনতে হবে, কিন্তু একই ধরনের সমীকরণ আমরা ব্যবহার করতে পারি। ঠিক আছে, এখন যদি আমি এরকম দুইটা অঙ্ক করি, আমি যদি অঙ্কটা বলি এরকম যে ই হচ্ছে 9 ভোল্ট এবং আর হচ্ছে 1 ওহম, এবং R1 R2
উভয়টাই হচ্ছে কত 4 ওহম করে। সেক্ষেত্রে এখানে আমরা এটা দিলাম আইপি, এটা ধরলাম আইএস। তাহলে আইএস ও আইপির অনুপাত কত? আবার বলি, ব্যাটারির বা কোষে তড়িৎ চালক শক্তি হচ্ছে 9 ভোল্ট। কি হচ্ছে 9 ভোল্ট। অভ্যন্তরীণ রোধ হচ্ছে 1 ওহম এবং R1 এবং R2 উভয়ের রোধের মান হচ্ছে 4। তাহলে আইএস এবং আইপির মান কত? তাহলে এখান থেকে আমরা কি বের করতে পারি? এখান থেকে বের করতে পারি 9 আর এটা হচ্ছে 8 প্লাস 1, তাই না? যেহেতু এখানে 4 যোগ 4 8 ওহম, তাহলে 8 যোগ 1 9, তাহলে 9/9 হচ্ছে 1 অ্যাম্পিয়ার, তাই না? এটা হচ্ছে আইএস হচ্ছে 1 অ্যাম্পিয়ার। আর এখান থেকে কি বের করতে পারি? 4 গুণ 4, 4 যোগ 4, তাহলে কত হয়? 16, 8, তার মানে 2। তাহলে এখানে কত আসবে? ই হচ্ছে 9 আর এটা হচ্ছে 2 যোগ 1 3, তাহলে 3 অ্যাম্পিয়ার। তাহলে তড়িৎ প্রবাহ কোথায় বেশি? তাহলে ওই যে আমাদের প্রশ্নটা ছিল আইএস আর আইপি কত। আইএস হচ্ছে কত পেলাম আমরা? 1:3। তাহলে দেখা যাচ্ছে আমার সমান্তরালে মোট তড়িৎ প্রবাহের মান বেড়ে গেছে। আশা করি অঙ্কটা বুঝতে পারছো। এই অঙ্কটাই আমি একটা হোমওয়ার্ক দিয়ে রাখি, এটা তোমরা শুধু রেজাল্টটা আমাকে তুলে দিবা। হ্যাঁ, রেজাল্টটা আমাকে দিবা যে তোমরা এখানে আমরা আরেকটা রোধ দিয়ে দিব, এবং এটা 5 ওহম রোধ দিলাম। হ্যাঁ, এটা হচ্ছে হোমওয়ার্ক, তোমরা উত্তরটা শুধু আমাকে লিখে দিবা। তাহলে আইপি ভাগ আইএস কত হবে? এটা যদি আমি ভাষায় প্রকাশ করি তাহলে হবে, হ্যাঁ, 3টি 5 ওহম রোধের, হ্যাঁ 5 ওহম রোধের 3টি 5 ওহম রোধের 3টি রোধককে প্রথমে শ্রেণী ও পরে সমান্তরাল সমবায়ে যুক্ত করা হলো। তাহলে সমান্তরাল ও শ্রেণী সমবায়ের তড়িৎ প্রবাহের মান কত হবে, ও তড়িৎ প্রবাহের মানের অনুপাত কত হবে যখন ব্যাটারির তড়িৎচালক শক্তি 9 ভোল্ট এবং অভ্যন্তরীণ রোধ 1 ওহম। এইটা তোমরা কমেন্টসে উত্তরটা দিয়ে দিবা। এখন আমি আরেকটু অগ্রসর হতে চাই। আমি এই সবগুলা এক্সট্রা জিনিসগুলা মুছে ফেলি। আচ্ছা, কোষকেও কিন্তু একাধিক কোষ ব্যবহার করা যায়। আমরা যদি কোষ বেশি ব্যবহার করি, ধরো এই ছবিতে আমরা একাধিক কোষ ব্যবহার করলাম। আমরা আরেকটা ছবিটা একটু ফ্রেশ করে আঁকি।
এই আমার বাহ্যিক রোধ, এখানে আমার কোষ আছে দেখো অনেকগুলো। আমার কোষগুলা সবগুলা যদি সমমানের হয়, অভ্যন্তরীণ রোধ আর সবগুলা সমমানের রোধ, সমমানের তড়িৎচালক শক্তি ই, তিনটা কোষ নিলাম এবং প্রত্যেকটার অভ্যন্তরীণ রোধ হচ্ছে আর। সেক্ষেত্রে আমাদের তড়িৎ প্রবাহের সমীকরণটা কি হবে? I সমান ই বাই আর প্লাস আর ছিল আমাদের পূর্বের হিসাবটা। যেহেতু এখন কোষটা শ্রেণী সমবায়ে চলে আসছে, তাহলে আমরা শ্রেণী সমবায় দেখো পরপর যুক্ত হয়েছে, এটা নেগেটিভ এটার পজিটিভের সাথে, এটা নেগেটিভ এটার পজিটিভের সাথে, অতএব এটা শ্রেণী সমবায়। তাহলে কোষের এখানে শ্রেণী সমবায় আসছে। রোধের হিসাবটা তো আমরা জানলাম। কোষ যদি শ্রেণী সমবায়ে থাকে তাহলে দুইটা জায়গায় পরিবর্তন আসবে, একটা হলো তড়িৎচালক শক্তির জায়গায় আর একটা হচ্ছে অভ্যন্তরীণ রোধের জায়গায়। তো তড়িৎচালক শক্তির জায়গায় কি হবে? ইএস হচ্ছে ই, যেহেতু তারা শ্রেণী সমবায় আছে সবগুলা যুক্ত হয়ে যাবে 3E। তবে যদি এখানে তিনটা না হয়ে n সংখ্যক হয় তাহলে n, আর অভ্যন্তরীণ রোধও আমরা জানি যে যুক্ত হয়ে যায় এই, তাহলে 3R, আর যদি n সংখ্যক হয় তাহলে nR। এই মানগুলো এখানে বসে যাবে। সেক্ষেত্রে এখানে হবে NE আর প্লাস NR। এটা হচ্ছে কোষের যদি একাধিক কোষ বর্তনীতে যুক্ত থাকে তাহলে তড়িৎ প্রবাহের নির্ণয়ের সূত্র। যদি কোষের মানগুলা ভিন্ন ভিন্ন হয়, E1 E2 E3 বিভিন্ন মানের হয়, তাহলে যে মান হবে সেই মান যুক্ত হবে আর কি, সেই মানগুলা বসবে। অনুরূপভাবে যদি কোষ আবার নিজেরা সমান্তরালে থাকে, কোষ যদি সমান্তরালে থাকে তাহলে কি হবে? বাহ্যিক রোধ আমরা একটাই ধরলাম, এখানে কোষ সমান্তরালে চলে আসলো, চাবি থাকলো, তাহলে তড়িৎ প্রবাহের কি অবস্থা হবে? এটা বাহ্যিক রোধ, এটা ধরো 4 নং চিত্র, হ্যাঁ এটা 4 নং আর এটা 5 নং চিত্র। তাহলে এইটার আমরা সুবিধার জন্য সবগুলার মান সমান ধরলাম, সবগুলা তড়িৎচালক শক্তির মান ই এবং অভ্যন্তরীণ রোধের মান সব প্রত্যেকটারই সমমানের আর, স্মল লেটারের আর। সেক্ষেত্রে আমাদের তড়িৎ প্রবাহের যে মূল সূত্রটা ছিল সেটাই কিন্তু ব্যবহার করতে হবে বারে বারে, এটাই আমি বুঝাইতে যাচ্ছি। সেই জন্য আজকে আমি ওহমের সূত্র দিয়ে শুরু করলাম। এই জায়গাতে তোমাদের গ্যাপ থাকতে পারে, সেই জন্য আমি এই জিনিসগুলো আলোচনা করছি। তো এইখানে তোমার এই কোষটা যেহেতু সমান্তরালে চলে আসছে তাহলে পি চিহ্ন দিয়ে দিলাম, এবং অভ্যন্তরীণ রোধটাও কিন্তু সমান্তরালে চলে আসছে। তাহলে দেখো যে সমান্তরাল সমবায় যখন থাকবে তখন আবার শ্রেণী সমবায়ের মতো কিন্তু এরা এরকম যোগ হবে না, যেহেতু তার সবগুলা পজিটিভ একই দিকে, এখানে যোগ হওয়ার কিছু নাই। বিভব পার্থক্য মানে চাপের সমমান, তো একই চাপ বজায় থাকে, তাহলে ইপি সমান ই হবে। যে কোনো একটার কোষের বিভব পার্থক্য যা হবে সবগুলার বিভব পার্থক্য তাই হবে, যদি তারা সমমানের হয়।
আর যদি অসমমানের হয় তাহলে কি হবে? তাহলে যেটা বড় সেটার বিভব পার্থক্যটাই বজায় থাকবে, ছোট বিভব পার্থক্যওয়ালা তড়িৎচালক শক্তি ওখানে ব্যবহার কোনো কাজে আসবে না, ব্যাটারি থাকবে কিন্তু সে কোনো কাজ করতে পারবে না। আর রোধের ব্যাপারটা তো আবার আলাদা। অভ্যন্তরীণ রোধ কিন্তু তোমার যেহেতু তারা সমান্তরালে রোধ আছে, তাহলে রোধের সমান্তরালে সূত্র চলে যাবে। তাহলে এখানে 3টা যদি হয় তাহলে 3/r, তাহলে rp সমান হবে r/3। যদি তিনটা না হয়ে অনেকগুলা হয়, ঠিক আছে, ধরো y সংখ্যক হয়, তাহলে হবে কি r/y। কথা বল। তাহলে আমরা এখানে লিখব কি e/r+r/y, অর্থাৎ এখানে একটু ক্যালকুলেশন করলে এটা দাঁড়াচ্ছে ey/yr+r। এইটা ধরো 5 নং সমীকরণ। তাহলে আমরা কোষের শ্রেণী সমবায়, কোষের সমান্তরাল সমবায়ও দেখলাম, এবং রোধের নিজস্ব শ্রেণী সমবায়, রোধ সমান্তরাল সমবায় থাকলে কিভাবে তড়িৎ প্রবাহের মান বের করব সেগুলা আজকে দেখলাম। এটা ওহমের সূত্রের ব্যবহার করলাম। ওহমের সূত্রের কিন্তু অনেক ব্যবহার আছে, প্রায় অনেক বর্তনী তোমাদের সৃজনশীল প্রশ্নে আসবে, যেখানে তুমি ওহমের সূত্র ব্যবহার করে তুমি এইগুলা বের করতে পারবা, তড়িৎ প্রবাহের মান বের করতে পারবা, বিভব পার্থক্যের মান বের করতে পারবা। তবে সেক্ষেত্রে অনেকেই আছে যারা এখনো বিভব পার্থক্য, তড়িৎ প্রবাহ, এগুলা ভালো করে বুঝে না। অনেকেই আছো যারা বিভব পার্থক্য, বিভব, তড়িৎ প্রবাহ, রোধ এই বিষয়গুলা এখনো পরিষ্কার বুঝো না বা গুলিয়ে ফেলো। তাহলে এই জিনিসগুলা ভালো করে বুঝতে হবে। ওহমের সূত্রটা ভালো করে বুঝতে হবে। ওহমের সূত্রের উপরে ভিত্তি করে অনেকগুলা সমীকরণ তোমরা দেখছো, আরো আছে। বিভব বিভাজকেও আমরা ব্যবহার করি ওহমের সূত্র, হ্যাঁ। কিন্তু এই মৌলিক জিনিসগুলো জানা থাকলে ওহমের সূত্রের উপরে অনেকগুলা কাজ করতে পারবা। এরপরে আছে তোমাদের কারশফের সূত্র বা কিরশফের সূত্র। তো আজকে আমি কিরশফের সূত্রটা শুরু করি নাই, যে আগে তোমরা ওহমের সূত্রতে কোনো সমস্যা থাকতে পারে, সেজন্য আগে ওহমের অংশটা শেষ করে নিলাম। তারপরে নেক্সট আমরা কিরশফের সূত্রগুলা এবং হুইটস্টোন ব্রিজ এবং কিরশফের সূত্রের ব্যবহারগুলা দেখব। যদি পরবর্তী ক্লাস হয় তাহলে সেখানে তোমরা কিরশফের সূত্র নিয়ে পড়াশোনা করবা, এবং সেখানে কোনো কোশ্চেন থাকলে দিতে পারো। তাহলে আজকে এখানে এই পর্যন্ত থাকুক। যে ম্যাথমেটিক্সটা দিলাম, আশা করি এটার উত্তর তোমরা নিচে দিবা। যারা যারা অংশগ্রহণ করেছো তাদের সবাইকে ধন্যবাদ। তারা তো বাসায় চর্চা করবাই, তারা তো উপকৃত হচ্ছই, হ্যাঁ। যারা নাই তাদেরও উপকার হওয়ার সুযোগ আছে, যখন তারা সুযোগ পাবে বা জানবে, বা কলেজ খোলার পরেও এই ভিডিওগুলো তারা দেখতে পারবে। আপলোড থাকবে যেহেতু, তারা দেখতে পারবে, হ্যাঁ। কলেজে অন্য বন্ধু বান্ধবের মোবাইল থেকেও দেখতে পারবে, তার বাসায় বড় কেউ থাকলে তাদের মোবাইল থেকেও এগুলা দেখতে পারবে। তাহলে তোমরা বাসায় চর্চা করতে থাকো। পদার্থবিজ্ঞান আমি আগেও বলেছি যে একবার পড়লেই এটা সব ভালো করে বোঝা যায় না, এটা বারে বারে পড়তে হয়, লাইন বাই লাইন ধরে ধরে যদি পড়তে পারো, এবং ম্যাথমেটিক্সগুলা, ছোট ছোট ম্যাথগুলো আগে করো, তারপরে জটিল ম্যাথগুলা পারবা, হ্যাঁ। তাহলে কিন্তু তুমি ধীরে ধীরে আগাইতে পারবা। বারে বারে পড়তে হবে, এটা একবার পড়লে কিন্তু কাজ হবে না। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো, এবং নিজ বাসায় অবস্থান করো। অযথা বাইরে ঘোরাফেরা করো না।
এখনো বিপদ আমাদের কাটে নাই, বিপদের এখন আমরা চূড়ান্ত সীমায় আছি। এখনো তোমরা নিজ বাসায় অবস্থান করবা। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ।